আরও 2 সপ্তাহ পিছিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হবে এইচএসসি এর স্থগিত পরীক্ষা। 100 নম্বরের প্রশ্নে পরীক্ষা হবে 50 নম্বরে। শিক্ষা উপদেষ্টার সভায় সিদ্ধান্ত। উপাচার্য সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের 39 শিক্ষকের পদত্যাগ। ক্যাম্পাস খুললেও অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। সেশন জট বাড়ার শঙ্কা। এবং পানি কমলেও ভাঙন বেড়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে। বিলীন অর্ধশত বাড়িঘর। দিশেহারা নদী পাড়ের মানুষ। খননের অভাবে অস্তিত্ব সংকটে ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ নদী। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। বিভাগীয় সময় আরও থাকছে। 12 কিলোমিটার সড়কে 84টি বাঁক। কুড়িগ্রামের উলিপুর চিলমারি সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই চলাচল করছেন বাসিন্দারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য প্রক্টর সহ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর থেকে 39 জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। তবে রেজিস্ট্রার জানালেন, উপাচার্য নিয়োগ দেয়া না হলে কোনো কার্যক্রমেই চালানো সম্ভব নয়। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুরু থেকেই শিক্ষার্থীদের অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই হয়েছে শিক্ষার্থী হতাহতের ঘটনা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, বিভিন্ন হল প্রভোস্ট সহ 39 জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। 32 দিন পর 18 আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এই অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। একাডেমিক যে কার্যক্রম সেগুলো এখনো খুলছে না, তো সেজন্য অবশ্যই আমরা সবাই খুব হতাশাগ্রস্ত অবস্থায় আছি। ক্লাস শুরু হচ্ছে না, যার ফলে এখন আমরা একটা টেনশন কাজ করতেছে। বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর মধ্য দিয়ে আমাদের ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে অনেকটা সেশন জটের মধ্যে আমরা পড়ে গেছি। শিক্ষকরা বলছেন, শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া না গেলে সবথেকে বেশি ক্ষতি পড়বেন শিক্ষার্থীরাই। একাডেমিক কার্যক্রম যখন চলবে না, তখন বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীরা সেশন জটে পড়ে যাবে। এই সেশন জটের কারণে তাদের হয়তো দেখা যাচ্ছে যে 6 মাস বা 1 বছর ক্ষতি হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানালেন, উপাচার্য নিয়োগ দেয়া না হলে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয়। একাডেমিক যে অ্যাক্টিভিটি এটা তো সিন্ডিকেট ছাড়া হবে। বিশ্ববিদ্যালয় আইনে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হলে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হবে এবং সিন্ডিকেট দিয়ে খুলতে হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আগে শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছিলেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সারা দেশে গণমাধ্যম প্রতিষ্ঠান সহ সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন হয়েছে। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা এই কর্মসূচি পালন করেন। অংশ নেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে একটি মহলের হাতে সারা দেশে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মীরা নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। পানি কমতে থাকায় গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে নদে বিলীন হয়েছে অর্ধশত বাড়িঘর। এতে দিশেহারা নদী পাড়ের মানুষ।
আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। পানি কমছে ব্রহ্মপুত্রে, তবে সঙ্গে বেড়েছে ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ। বর্ষা মৌসুমের শেষে ভয়ঙ্কর হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া, মধ্য উড়িয়া, এরান্ডাবাড়ি ও সাঘাটা উপজেলার হলদিয়া এলাকায় এরই মধ্যে বিলীন হয়েছে অর্ধশত বাড়িঘর। হুমকির মুখে আছে বিদ্যালয়, মসজিদ সহ প্রায় 2 কিলোমিটার অংশের কয়েকশো বাড়িঘর ও ফসলি জমি। এতে দিশেহারা নদীপাড়ের মানুষ। স্থায়ী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এই ঝুঁকির মুখে না হলেও হাজারখানেক পরিবার এই ভাঙনির ঝুঁকির মুখে আছে। এই পরিবারগুলো যদি ভাঙি যায়, ওদের কোনো জায়গা নেই, আমাদের কোনো জায়গা নেই। যেটি আসি আশ্রী নিচ্ছি, সেখানেও তো ভাঙি যাওয়া নিচ্ছে। কোথায় আশ্রী নেবো? আমার গরিব গুণে মানুষ, জমা নাই, জমিন নাই। আমরা সবসময় জানাই যে এখানে একটা শক্ত বস্তা হোক বা স্থায়ী কাজ হোক, আমরা খালি শুনে আসতেছি যে কাজ হবে, কিন্তু হতেছে না। যদি ব্লক দিত তাহলে আমাদের জন্য ভালো হতো, তাহলে আর পরবর্তীতে ভাঙতো না। যেমন জিও ব্যাগ দিছে এই পাশে, এটা আবার ভাঙে যাচ্ছে। এখনো যদি কাজ করে তাহলে এই বাড়িঘরগুলো উদ্ধার হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে জরুরি প্রতিরোধ ব্যবস্থা সহ স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি তো কমার সময় একটু ভাঙন হয়, এখন তো পানি বিপদ 130 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি কমের দিকে আছে। টুকটাক ভাঙবে, নলেজে আছে, এগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং আমরা নিজেরাও ভিজিট করছি সাইট, যেখানে যেখানে সমস্যা কাজ করা প্রয়োজন কাজ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গাইবান্ধায় গত 1 মাসে 10টি পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। খননের অভাবে অস্তিত্ব সংকটে ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ নদী। শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও পানি না থাকায় জেগে উঠেছে চর। এ সুযোগে নদীর জায়গা দখল করছে প্রভাবশালীরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সদ্য সমাপ্ত সমীক্ষার পরামর্শ অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। নদীর বুকে জেগে উঠেছে বালুচর। যে অংশে পানি আছে তাও হেঁটে পার হওয়া যাচ্ছে অনায়াসে। দীর্ঘদিন ধরে খনন করা হয় না ঠাকুরগাঁয়ের বেশিরভাগ নদী। এ কারণে নদীতে চর জেগে কমে গেছে প্রশস্ততা। সামান্য অংশে হাঁটু পানি থাকলেও মিলছে না কোনো মাছ ও জলজ প্রাণী। এ কারণে বেকার হয়ে পড়েছেন নদীকেন্দ্রিক মৎস্যজীবীরা। এ সুযোগে নদীর জায়গা দখল করছে প্রভাবশালীরা। অস্তিত্ব সংকটে সবগুলো নদী। পরিস্থিতি বিবেচনায় পরিকল্পিত উদ্যোগ নেওয়ার তাগিদ স্থানীয়দের। এখন মাছ মারতে আসছি নদীতে, আগের মতো মাছ পাওয়া যায় না। এই নদীতে তো বর্ষাকালে 2-1 দিন পানি থাকে, তারপর আবার আগের মতনই হয়ে যায়। পরিকল্পিতভাবে কিন্তু এটা নদীগুলো খনন করা হচ্ছে না। পরিবেশ যদি ঠিক রাখতে চায় তাহলে কিন্তু পরিকল্পিতভাবে নদীগুলো খনন করা উচিত। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীগুলো নিয়ে সম্প্রতি একটি সমীক্ষার কাজ শেষ হয়েছে। পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও জেলায় যে 14টি নদ নদী আছে, এই নদ নদীগুলোর টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি আমরা সেই তাদের যে স্টাডির আলোকে আমরা প্রকল্প গ্রহণ করব এবং পরবর্তীতে টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করে যাব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 13টি নদীর দৈর্ঘ্য প্রায় 600 কিলোমিটার। আর তালিকাভুক্ত 446 জনের দখল করা জমির পরিমাণ 6.375 একর। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দিনাজপুরে বেড়েছে চালের সরবরাহ। সড়কে ট্রাকে চাঁদাবাজি না থাকায় কমেছে পরিবহন খরচও। গত কয়েকদিনে বস্তা প্রতি চালের দাম কমেছে 50 থেকে 100 টাকা। বিস্তারিত জানাতে বাহাদুরবাজার চালের পাইকারি মোকামে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিনাজপুরে গত কয়েকদিনে চালের বাজার কিছুটা স্বস্তি, গড় প্রতি 2 টাকা করে প্রতি কেজিতে কমেছে। এটির অন্যতম কারণ যেটা বলছেন এখানকার বাহাদুরবাজারের পাইকার এবং চাল ব্যবসায়ীরা, সেটি হচ্ছে যে আপনার দৌরাত্ম্য এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং শহরের যে চাঁদাবাজি সেটা কমে আসার কারণে এর প্রভাব কিন্তু চালের বাজারে পড়েছে। আরেকটি কারণ যেটা বলছেন সেটি হচ্ছে ধানের দাম কিন্তু কিছুটা কম
কম এখন হাটে, এটি একটি অন্যতম কারণ। আজকে যে বাহাদুর বাজার, এই বাহাদুর বাজারে যে চালের যেটি দাম আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি সেটি হচ্ছে গুটি স্বর্ণ প্রতি কেজি 51 থেকে 53 টাকা এবং সুমন স্বর্ণ প্রতি কেজি বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা, 28, 56 থেকে 58 টাকা। মিনিকেট সেটির দাম আগের মতোই রয়েছে 65 থেকে 67 টাকা। নারী চাল বিক্রি হচ্ছে 75 থেকে 78 টাকা। এই যে যারা পাইকার এবং যারা চাল ব্যবসায়ী তারা যেটা বলছেন যে এই যে গত কয়েকদিন যে পরিস্থিতি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব ভালো ছিল না। যোগাযোগ ব্যবস্থা হয়ে যাওয়ার কারণে আপনার চালের দামের কিছুটা এফেক্ট পড়েছিল। পরবর্তীতে আপনার এই চালের যে বাজার সেটি কিন্তু আপনার ধীরে ধীরে এখন কিছুটা কম। এই কারণে যারা ভোক্তা তারা কিন্তু কিছুটা স্বস্তি বোধ করছেন। তো আমার কাছ থেকে চালের সর্বশেষ এই ছিল। সরাসরি ছিলাম দিনাজপুরের বাহাদুর বাজার পাইকারি চালের মোকামে। বিভাগীয় সময়ে আরও থাকছে। নানা সংকটে আমদানি কমেছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। রাজস্ব আয়েও ভাটা। নতুন করে এলসি খুলতে না পারাই কারণ, দাবি ব্যবসায়ীদের। গাইবান্ধায় লাগামহীন কাঁচা বাজার। বেড়েছে শাকসবজি সহ সব ধরনের ভোগ্য পণ্যের দাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম কমার খবরের স্বস্তি নিয়ে বাজারে এসে উল্টো বেশি দাম দেখে ক্ষুব্ধ ক্রেতারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জেলা শহরের পুরাতন বাজারে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের বাজার রয়েছে সেই বাজারগুলিতে কিন্তু অস্থিরতা কাটছেই না। ক্রেতারা যেটি বলছেন যে তাদের একেবারেই লাগামহীন বাজারে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটি কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার সেটির কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আজকে আমি আছি গাইবান্ধা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরাতন যেটি সেটি হচ্ছে গাইবান্ধা পুরাতন বাজার। এই বাজারে যদি আজকের বাজার দর বলে রাখি সেটি হচ্ছে আলু কিন্তু 50 থেকে 65 টাকা কেজিতে, বেগুন 50 টাকা কেজিতে, মরিচ কিন্তু গতকাল 320 টাকাতে বিক্রি হলেও আজকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও যারা বিক্রেতা তারা বলছেন যে সরবরাহ কিছুটা বাড়ায় কিন্তু বাজার দর কিছুটা আজকে মরিচের দাম কমেছে। পাশাপাশি পেঁয়াজ 120 টাকা, করলা 70 টাকা, পেঁপে 30 টাকা, ঢেঁড়স 40, পটল 30 এবং রসুন 240 টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি মাছ মাংসের বাজারেও কিন্তু একটি অস্থিরতা কাজ করছে। আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছে যে গেল 15 থেকে 20 দিন থেকে কিন্তু বাজারে সরবরাহ কাঁচা যে পণ্য সেগুলির সরবরাহ অনেকটা কম। সরবরাহ কম হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা দ্রব্যের দাম বেড়েছে। ক্রেতারা কিন্তু যেটি বলছেন যে তারা ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা যেটি দেখছেন যে প্রত্যেকটি পণ্যের দাম কমেছে। এই আশায় কিন্তু তারা বাজারে এসে যেটি দেখছেন একেবারেই উল্টো। যেটির যে ফেসবুক বা সামাজিক মাধ্যমে যেটি দাম দেখা যাচ্ছে তার কিন্তু একেবারে ডাবল দামে কিন্তু প্রত্যেকটি পণ্য বাজারে বিক্রি হচ্ছে। এতে কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু অসন্তোষ জানিয়েছেন। তারা যেটি বলছেন যে সমস্ত বাজার নিয়ন্ত্রণ হলেও প্রশাসনিক কার্যকারিতা থাকলেও কিন্তু গাইবান্ধার যে হাট বাজারগুলো এতে প্রশাসনিক কোনো কার্যক্রম নেই, ভোক্তা অধিকার বা বাজার প্রশাসনের কোনো মনিটরিং নেই, যে কারণে কিন্তু বাজার ব্যবস্থাপনা ধরে রাখা যাচ্ছে না। এই ছিল গাইবান্ধার বাজার দরের সর্বশেষ অবস্থা। সরাসরি ছিলাম গাইবান্ধার পুরাতন বাজারে। প্রায় 12 কিলোমিটার সড়কে 84টি বাঁক। এ কারণে কুড়িগ্রামের উলিপুর চিলমারি সড়কের সঙ্গে রাজারহাট উপজেলা শহর সংযোগ সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জামাল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুর চিলমারি সড়কের সঙ্গে রাজারহাট উপজেলা শহর সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। অথচ এ সড়কে রয়েছে মোট 84টি বাঁক। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন বাসিন্দারা। এটা রাতের বেলা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ওগুলো চাই রাস্তার মোড়গুলো কমুক, তাহলে আমারও সুবিধা, জনগণেরও সুবিধা। সড়কটির বাঁকে বাঁকে গড়ে উঠেছে ঘরবাড়ি। এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। জনপ্রতিনিধি বা সুশীল সমাজ বা যারা বসত বাড়ি করে আছে তাদের যদি চেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বাঘগুলো হয়তো মিনিমাইজ করে নিতে পারবো। উপজেলা প্রশাসনের তথ্য মতে গত 1 বছরে এ সড়কে ছোট বড় 30টি দুর্ঘটনা হয়েছে। প্রাণ হারিয়েছেন একজন।
বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে ভারত থেকে পণ্য আমদানি, তবে আমদানিকৃত কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে বন্দরে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। ভারত থেকে পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। মূলত এই বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে বিশেষ করে কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, ওল, ভুসি, ভুট্টা এইসব পণ্য আমদানি হয়ে থাকে। আর এই সব পণ্যগুলো এই বন্দর থেকে এখানে বিক্রি হয়ে থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেঁয়াজের একটা আড়ত বলা হয়, যে এই বন্দর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসেছেন এখানে পণ্য কিনবার জন্য এখানে এসেছেন। আর এইসব যারা দেখছেন এইসব পাইকাররা এখানে এইসব পেঁয়াজ কিনে ঢাকা, ময়মনসিংহ, গৌরীপুর সব বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তবে এখানে যে পেঁয়াজের যে বিষয়টা, এখানে আজকে অন্যান্য দিনের থেকে আজকে পাইকার পত্র তুলনামূলক অনেক কম। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন দেশি যে পেঁয়াজগুলো তার দাম অনেকটা কিন্তু কমতির দিকে, সেটা হচ্ছে 90 টাকা কেজি বিভিন্ন মোকামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 3600 টাকা মন বিক্রি হচ্ছে। আর যদি এসব বন্দরে যে পেঁয়াজ ভারত থেকে আমদানিগত পেঁয়াজ কিন্তু আজকে দাম চাচ্ছে 88 টাকা, গতকালকে যা দাম ছিল 84 টাকা। এই যে দামটা বৃদ্ধি পাচ্ছে, এদিকে দেশি পেঁয়াজের দাম কমতি যে কারণে কিন্তু ব্যবসায়ীরা পেঁয়াজ অনেকটা কিন্তু কম কিনছেন, তারা কিন্তু দরদাম নিয়ে ব্যস্ত। তবে আমি এখানে তাছাড়া যদি কাঁচামরিচের কথা যদি আপনাকে জানাই, কাঁচামরিচ এখানে প্রতি কেজি কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখানে যেসব পণ্য এখানে আমদানি হয়ে থাকে সেই পণ্যগুলো ব্যবসায়ীরা এখান থেকে কিনে নিয়ে যায়। তাছাড়া যদি আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু অনেকটাই বর্তমানে ভালো আছে, বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছেন, সব পণ্যগুলো এখান থেকে নগদ টাকায় তারা ক্রয় করতে পারছেন। এখান থেকে সবকিছু মেলে যদি আপনাকে বলা যায় হিলিস্থল বন্দরের আমদানি রপ্তানির বাণিজ্য অনেকটাই ভালো অবস্থানে আছে, আমদানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হিলিস্থল বন্দর থেকে আমার কাছে ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে এতটুকুই। পণ্য আমদানি রপ্তানির খবর জানতে সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়।